রাজনৈতিক পরিচয় নয়, দুষ্টদের অপরাধী হিসেবে গণ্য করতে হবে। পেশাদারিত্বের সাথে কোনো আপোষ না করতে পুলিশ সদস্যদের আহ্বান প্রধানমন্ত্রীর। শৃঙ্খলা বহির্ভূত কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিএনপি চেয়ারম্যানের। মাঠ পর্যায়ে দলকে শক্তিশালী করার আশা বিশেষজ্ঞদের। হামে শিশু মৃত্যুর মিছিল ঠেকানো যাচ্ছে না। আতঙ্ক থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পরিস্থিতি হয়নি। সংক্রমণ যাতে না ছড়ায় সতর্ক থাকার পরামর্শ। সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। সরবরাহ ব্যবস্থায় চালু হচ্ছে এআই পদ্ধতি। টিসিবির ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন। অরক্ষিত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার উদ্যোগ পশ্চিমবঙ্গের নতুন সরকারের। বিএসএফকে জমি বরাদ্দ দিলেও শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনার জন্য পুলিশ বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যে কোনো সরকারের সাফল্যের জন্য দক্ষ, জনবান্ধব ও কার্যকর পুলিশ বাহিনী প্রয়োজন। এক্ষেত্রে শৃঙ্খলা নিয়ে কোনো আপোষ নয়। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজেদের কার্যক্রম সহ নানা চ্যালেঞ্জ ও বাহিনী উন্নয়নে নানাবিধ দাবি দেওয়া তুলে ধরেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের অপারেশনাল কাজ পুলিশ কর্মকর্তাদের পর প্রধানমন্ত্রী তার ভাষণে পুলিশের পেশাদারিত্ব বজায় রাখার উপর জোর দেন। বলেন, পুলিশকে পেশাদারিত্বের প্রশ্নে আপোষ করা যাবে না। প্রশাসনের সকল পদেই কাজ করার পেশাদারি মানসিকতা থাকাও কিন্তু অত্যন্ত জরুরি। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দ মতন জায়গায় পোস্টিং এর জন্যই যদি আমরা মনে করে থাকি, তাহলে সেটা আমি মনে করি যে পেশাদারিত্বের সঙ্গে যে আপোষ, সেই আপোষটা হয়ে যায়। এটাতে হয়তো আপনি আপনার ইচ্ছা মতন বা প্রয়োজন মতন বা চাহিদা মতন পোস্টিং পেলে হয়তো সাময়িকভাবে আপনি এটা তুষ্ট হবেন, হ্যাপি হবেন আপনি। তবে এটা আপনার যে পেশাদারিত্ব আছে, আপনার যে প্রফেশনালিজম আছে, সেটার সাথে কম্প্রোমাইজ করা হয়। পুলিশ যে কোনো সরকারের আয়না হিসেবে বিবেচিত হয় উল্লেখ করে সরকার প্রধান বলেন, তাদের আচরণের উপরই সরকারের ভাবমূর্তি পরিলক্ষিত হয়। পুলিশ প্রশাসনকে সরকারের আয়না হিসেবে বিবেচনা করা হয়। সুতরাং পুলিশ প্রশাসন সফল হলে কার্যত সেটা সরকারের সফলতা হিসাবেই বিবেচিত হয়। অফিসারবৃন্দ, একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত এবং জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অনস্বীকারযোগ্য। রূপপুর প্রকল্পের বালিশকাণ্ড, পদ্মা সেতুর অতিরিক্ত খরচ সহ কয়েকটি অনিয়মের ঘটনা তুলে ধরে পুলিশ বাহিনীকে দেশের তরে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই যে 4 গুণ দামে রূপপুর আণবিক নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর তৈরি করা হলো, পার্শ্ববর্তী দেশে ভূপেন হাজারিকা ব্রিজ, কোয়াইট সিমিলার ব্রিজ, বরং একটু লম্বা বোধহয় ভূপেন হাজারিকা ব্রিজ, সেটিও 14 না 15,000 কোটি টাকার মধ্যে করা হয়েছে। বাট পদ্মা ব্রিজের খরচ পড়েছে 54 না 56,000 কোটি টাকা। আজকে যদি এই অপ্রয়োজনীয় খরচগুলো না হতো, তাহলে আপনাদের সহ আর্মির বলেন, এয়ারফোর্সের বলেন, নেভির বলেন, সহ শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আরো বেটার কিছু করতে পারতাম। পর্যায়ক্রমে পুলিশের কল্যাণ নিশ্চিতে সব ধরনের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন সরকার প্রধান। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটিও কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ পারিবারিক সচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি দারিদ্র্য দূর করবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বলেন, সকলে নিজ নিজ ক্ষেত্রে কাঙ্ক্ষিত সমাজ গঠনে অবদান রাখলে সুন্দর সমাজ বাস্তবায়ন করা সম্ভব। প্রতিটি নারী যেন নিজের ভবিষ্যৎ গড়তে চায়, এমন স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে ডাক্তার জুবাইদা সেই সুযোগ সৃষ্টির কথা বলেন। পুলিশ নারী কল্যাণ সমিতির বার্ষিক সমাবেশে তিনি এসব কথা বলেন। 2026 পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। অনুষ্ঠানে শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এসব কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছে। এই উদ্যোগগুলো শুধু সহায়তা নয়, বরং আত্মবিশ্বাস ও সম্মানের ভিত্তি তৈরি করেছে। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ পারিবারিক সচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি দারিদ্র্য দূর করতে সহায়তা করবে। অতীত, বর্তমান ও ভবিষ্যতের
সামাজিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত সমাজসেবামূলক আপনাদের পরিকল্পনাগুলি সমন্বিতভাবে একটি সুন্দর, সুস্থ, মানবিক সমাজ গঠনের ভিত্তি। পুনাকের কার্যক্রম আগামী প্রজন্মকে দেশের জন্য অবদান রাখার পথ দেখিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আপনাদের কর্মের মাধ্যমে আগামীর প্রজন্মকে সমাজে অবদান রাখার পথ দেখিয়ে দিতে সহায়তা করছেন। অনুষ্ঠানে পুনাকের বার্ষিক প্রতিবেদন তুলে ধরা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় সমাবেশ। সামাজিক উন্নয়নের লক্ষ্যে আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। দল ক্ষমতায় গেলে মাঠের নেতাকর্মীদের সাথে দূরত্ব তৈরি হয় কেন্দ্রের। বাংলাদেশের রাজনীতির এক চিরচেনা রূপ। সেই ধারাকে ভেঙে নতুন বাংলাদেশের নতুন এক পথ রচনা করতে চান প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে বিএনপির তৃণমূল নেতাদের সাথে মতবিনিময়ে সেই আগামীর রাজনীতির দিক নির্দেশনা দেওয়া হয়েছে। দৃঢ় বার্তায় বলা হয়েছে, অপকর্ম করলে ছাড় নয়। তারেক রহমানের নেতৃত্বে বদলে যাওয়া এক বাংলাদেশ। ক্ষমতায় তার দল বিএনপি। দলের সিনিয়র জুনিয়র মিলিয়ে আলোচিত নেতারাই মন্ত্রী, এমপি। প্রশ্ন, তাহলে অতীতের মতো সরকার আর দলের মধ্যে কি বাড়তে থাকবে দূরত্ব? প্রশ্নের উত্তর খুঁজতে এবং আগামীর পরিকল্পনা ঠিক করতে রাজধানীতে বসেছিল বিএনপির হাই প্রোফাইল সভা, যেখানে প্রাধান্য পায় নির্বাচনী ইশতেহার। বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান মনোযোগ দিয়ে শুনেছেন তৃণমূলের কথা। তারপর নেওয়া হয় গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত, যার মধ্যে অন্যতম হলো এমপি মন্ত্রীদের সংসদের পাশাপাশি তাদের কাজের জবাবদিহি করতে হবে তৃণমূলের নেতাকর্মীদের কাছে। বৈঠকে বারবার উঠে আসে বিএনপির নির্বাচনী ইশতেহারের কথা। প্রতিশ্রুতি রয়েছে সবার আগে বাংলাদেশ। সেই লক্ষ্য পূরণকে রীতিমতো যুদ্ধ হিসেবে বিবেচনা করছে সরকারি দল। উপস্থিত সকল নেতৃবৃন্দ, আপনাদের সহযোগিতা প্রয়োজন। সরকার গঠনের 3 মাসের মধ্যেই তৃণমূলের সাথে এমন বৈঠকে নবজাগরণের ইঙ্গিত পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ক্ষমতার ভেতর আর ক্ষমতা থেকে দূরে থাকার মধ্যে এই সমন্বয় প্রচেষ্টাকে ইতিবাচক দেখছেন তারা। গভর্নেন্সটা নির্ভর করে পলিটিক্যাল পার্টির উপরে। গভর্নেন্সের পার্টটা তো আমরা দেখতে পাচ্ছি গত 3 মাসে। এখন এটা একটা উদাহরণ সৃষ্টি হচ্ছে যে পলিটিক্যালিও মানে হি ইজ ম্যাচিউরড এনাফ যে তিনি তৃণমূলকে নিয়ে বসছেন এবং রাজনৈতিক নেতৃত্ব আসলে যাদের থেকে গড়ে উঠে, যাদের থেকে কার্যকরী হয়, যাদের থেকে প্রক্রিয়া শুরু হয়, তাদেরকে তিনি অ্যাড্রেস করেছেন। ক্ষমতায় থাকা আর না থাকার মধ্যে পার্থক্য বিস্তর। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে এগোতে চায় বিএনপি। এই যাত্রায় তৃণমূলকে সাথে নিয়ে 5 বছরে দেশবাসীর মন জয় করে সরকার পরিচালনা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। হামে মৃত্যুর মিছিল ঠেকানো যাচ্ছে না। এরই মধ্যে 400 ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে হাম নিয়ে আতঙ্ক থাকলেও এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি হয়নি। তবে স্কুলের ছোট শিশুদের মাধ্যমে যাতে সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে সেদিকে সতর্ক থাকার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। এদিকে হাম পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে বলে জানিয়েছে সরকার। হাম নিয়ে এখন চারদিকেই আতঙ্ক। হাসপাতালগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যসেবা দানকারীদের প্রবল ব্যস্ততা। তবে তাদের আপ্রাণ চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে প্রতিদিনই আসছে শিশু মৃত্যুর খবর। রবিবার পর্যন্ত গত 1.5 মাসে 350-রও বেশি শিশুর মৃত্যু হয়েছে হাম ও উপসর্গে। সারা দেশেই ছড়িয়ে পড়ায় তৈরি হয়েছে অনেকটা নাজুক পরিস্থিতি। এই অবস্থায় স্কুলে শিক্ষার্থীদের নিয়েও তৈরি হয়েছে দুশ্চিন্তা। আর এ নিয়ে সতর্ক অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। প্রত্যেক শ্রেণীর জন্য আলাদা অভিভাবক সমাবেশ হয়েছে, সেখানে মায়েদেরকে সচেতন করা হয়েছে। বাচ্চা আছে ছোট বাসায়, তাদেরকে টিকা কেন্দ্রে, নগর স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে টিকা দেওয়ার জন্য বলা হয়েছে। এবং যাদের আমরা এরকম মনে করছি যে জ্বর, শরীরে র্যাশ আছে, তাদেরকে তখন আমরা ছুটি দিয়েছি যে তোমরা 2-4 দিন রেস্টে থাকো, তারপর ঠিক হলে স্কুলে আসো। শ্রেণীকক্ষে শিশু শিক্ষার্থীরা কতটুকু হামের ঝুঁকিতে রয়েছে সে বিষয়ে সার্বক্ষণিক সতর্ক থাকার কথা বলছে মন্ত্রণালয়। সতর্ক আছি, নজরে রাখছি, মনিটরিংয়ে আছে এবং এই মনিটরিং আমরা যেটা করছি, এই তথ্যটাও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে রেগুলারলি প্রেরণ করা হচ্ছে। সো কোনো সময় যদি অন্য কোনো আর্জেন্সি দেখা দেয় তখন সেই হিসাবে নতুন সিদ্ধান্ত আসবে। তবে হামের কারণে এখনই স্কুল বন্ধের মতো পরিস্থিতি হয়নি জানিয়ে বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন সতর্কতা বৃদ্ধিতে। যে কোনো একটা জনস্বাস্থ্যমূলক পদক্ষেপ নেওয়ার সময় আমাদের বিবেচনা করতে হয় লাভ এবং ক্ষতির বিবেচনা। এখানে ক্ষতিটা বেশি হবে স্কুল বন্ধ করলে। যদি কোনো এলাকাতে অত্যাবশ্যকভাবে অনেক হাম বেড়ে যায় এবং মৃত্যু বেশি হয়,
সেক্ষেত্রে অবশ্যই রোগতত্ত্ববিদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং যারা চিকিৎসক তারা মিলে সিদ্ধান্ত নেবে, কিন্তু এরকম পরিস্থিতি বাংলাদেশে কোথাও হয়নি। কাজেই আমরা স্কুল বন্ধ করার কথা বলিনি। হামে প্রাণ যাওয়া বেশিরভাগ শিশুর বয়সই 2 বছরের মধ্যে, তবে এর চেয়ে বেশি বয়সী শিশুরাও এই সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। সিন্ডিকেট ভাঙতে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করতে কাজ করছে সরকার। এই লক্ষ্যে সরবরাহ ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পদ্ধতি চালু করা হচ্ছে। ঈদ উল আজহা উপলক্ষে টিসিবির ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধনে তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। মূল্যস্ফীতির চাপে বিপাকে নিম্নবিত্ত, নিত্যপণ্যের দাম বাড়ায় দরিদ্র মানুষের খাবার গ্রহণ কমেছে, অনেকে আটকে পড়ছেন ঋণের জালে। এমন বাস্তবতায় বাজার মূল্যের চেয়ে কিছুটা কম দামে পণ্য দিচ্ছে সরকার, আর একটু স্বস্তির আশায় এই দীর্ঘ লাইন। আমরা গরিব মানুষ, আমাদেরকে যদি ছাড় না দেয় আমরা বাঁচবো কিভাবে? 2 কেজি না দিয়ে 5 কেজি করে দিয়েন, তাহলে আমাদের জন্য ভালো হবে। বাজারের চেয়ে দামে অনেকটা সাশ্রয় পাওয়া গেল, কিন্তু অনেক সময় লাগবে। তেলের সাশ্রয় হচ্ছে আপনার হলো 260 টাকা নিচ্ছে, কিন্তু দোকানে কিনতে গেলে 420 টাকা নেবে। আগারগাঁওয়ে ডিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় সিন্ডিকেট ভাঙার পদক্ষেপের কথা জানান বাণিজ্যমন্ত্রী। মার্কেটকে ম্যানিপুলেট করতে না পারে সেজন্য আমরা অত্যন্ত পরিকল্পিতভাবে সিলেক্ট কিছু পণ্যের জন্য, নির্বাচিত কিছু পণ্যের জন্য আমরা একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি করব রাষ্ট্রের। এই যে সাপ্লাই চেইন একেবারে আমদানি পর্যায় থেকে শুরু করে রিটেইল সেল পর্যন্ত এই পুরো সাপ্লাই চেইনটিকে আমরা একটা এআই মডেলের মধ্যে নিয়ে আসবো, যাতে সরকার পুরো ব্যবস্থাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে সরকারের কাছে। টিসিবির ট্রাকসেলে 80 টাকা কেজি দরে 1 কেজি চিনি, 70 টাকা দরে 2 কেজি ডাল ও 130 টাকা দরে মিলছে 2 লিটার সয়াবিন তেল। এই কার্যক্রম চলবে 21শে মে পর্যন্ত। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও আনন্দময় করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে 69টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, পরিবহন বাড়ানোর পাশাপাশি গত ঈদে যে ব্যত্যয় হয়েছিল সেটি এবার সংশোধন করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের ঈদে প্রায় 1 কোটি মানুষ ঘরে ফিরবে জানিয়ে মন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে অনেক বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে রাখা হচ্ছে। এছাড়া নৌপথে নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ছুটির দিনগুলোতে ট্রাক চলাচল বন্ধ রাখা বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কিছু স্বল্পতা আমাদের আছে, কিছু দুর্বলতা আমাদের আছে, কিন্তু যতটুকু আমাদের সামর্থ্য আছে তার শতভাগ নিয়ে আমরা চেষ্টা করছি। 1.5 কোটি মানুষের যাত্রা 2 থেকে 3 দিনে, আবার 1 কোটির কাছাকাছি গরুর যাত্রা নিশ্চিত করবার জন্য আমাদের যে যানবাহন, আমাদের যে রাস্তা, আমাদের যে মানসিকতা এবং আমাদের যে সচেতনতা, তা কোনো কোনো সময় বড় অন্তরায় তৈরি করে। তো তার মধ্যে দিয়ে আমরা ব্যবস্থাপনাটা নিশ্চিত করতে চাচ্ছি, সব সেক্টরকে, সব পরিস্থিতিকে বিবেচনায় রেখে। জ্বালানি তেল সংকটে দেশের মানুষ যখন একরকম দিশেহারা, ঠিক তখনই নারায়ণগঞ্জের মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে হয়েছে তেলেসমাতি। লাইসেন্সধারী এক ব্যবসায়ীর তেল ডিপো সুপারের কারসাজিতে দিনের পর দিন গেছে অন্য কারো হাতে, অথচ যার লাইসেন্স তিনি পুরো সংকটে জ্বালানি পেয়েছেন মাত্র 2 বার। 2 বার তেল পাইছি, মাল দিছি আমি 2 বার 9,000, 2 বার 4,500। এই জালাল ভাই, এদিকে আসেন। মাত্র কদিন আগের ঘটনা। দেশ জুড়ে তখন জ্বালানি তেলের সংকট চরমে। সেই সময় দোকানের তাক জুড়ে ধুলো, তেলের ড্রামে বাতাস, বিন্দু পরিমাণ ডিজেলও নেই। অথচ সরকারি কাগজ বলছে এই দোকানের লাইসেন্সে নারায়ণগঞ্জ ডিপো থেকে প্রায় প্রতিদিনই বের হয়েছে হাজার হাজার লিটার তেল। গাজীপুরের ভাওয়াল মির্জাপুর বাজারে প্রায় 30 বছর ধরে খোলা তেলের ব্যবসা করে আসছে মিশার্স জাহাঙ্গীর ট্রেডার্স। কৃষকের কাছে ডিজেল সরবরাহ করে পরিচিত এই প্রতিষ্ঠান, কিন্তু সাম্প্রতিক সংকটে পুরো সময় জুড়ে প্রতিষ্ঠানটি তেল পেয়েছে মাত্র 2 বার। 30 বছরের উপরে হবে আমার জন্মের আগে থেকে আব্বাই তেলের ব্যবসা করি। আমরা তেলের চাহিদা পূরণ করতে পারি নাই, মাত্র 2 বার তেল পেয়েছি এ পর্যন্ত, ক্রাইসিসের সময় থেকে এখন পর্যন্ত। অথচ নারায়ণগঞ্জের মেঘনা পেট্রোলিয়াম ডিপোর নথি বলছে ভিন্ন কথা। সেখানে দেখা যায় মাসের বেশিরভাগ দিনই এই প্রতিষ্ঠানের নামে তেল উত্তোলন করা হয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে সেই হাজার হাজার লিটার তেল গেল কোথায়? আমার তো ডিপো থেকে কোনো ফোন দেওয়া হয় নাই,
যে আপনার তেল নামে আছে। ফোন দিলে যদি কারো কাছে খোঁজ খবর নিতাম বলতো যে না আপনার নামে কোনো তেল উঠে নাই। 2 মাসে আমি 2বার তেল পাইছি, একবার হলো 9000 লিটার, আরেকবার পাইছি 4500 লিটার। সময় যে গাড়িতে তেল আনতাম ওই মহাজনকে ফোন দিতাম, দিলে বলে যে না ভাই তেল তো পাইতেছি না, আপনার নামে তেল উঠে নাই। আমরা আনতাম হলো সুমন, নারায়ণগঞ্জে সুমনের গাড়িতে। ব্যবসায়ীর কথা স্পষ্ট, কোনো একটি চক্র তাদের লাইসেন্স ব্যবহার করে ডিপো থেকে নিয়মিত তেল উত্তোলন করেছে, অথচ প্রকৃত লাইসেন্সধারী ছিলেন অন্ধকারে। আমি ওখান থেকে যখন ফোন করি ওখানে ওই সুমনে তথ্যটা দেয় যে আজকে তেল আসছে আপনারা। ডিপো সুপারের সাথে কোনো যোগাযোগ হয় না। আসলে মনে করেন যে আমার নামে যে এতগুলো প্রতিদিন তেল উঠতেছে এটা আমি জানি না, অথচ আমার এখানে এলাকায় মনে করেন যে কৃষককে তেল দিতে পারি নাই, যে চাহিদাটা গেল মনে করেন যে আমারে মনে করেন কৃষক মারতে চাইছে। 30 বছরের পুরনো ব্যবসা, অথচ 2 মাসে হাতে এসেছে মাত্র 2 চালান। বাকি সময়ে সরকারি কাগজে তেল গেছে, বাস্তবে আসেনি এক ফোঁটাও। তাহলে কারা তুলেছে এই তেল? দাঁড়িয়ে আছি গাজীপুর ভাওয়াল মির্জাপুর বাজারে। যে দোকানটি দেখছেন এই দোকানটি বহু বছর ধরে লাইসেন্সধারী খোলাতাল ব্যবসায়ী। এত তেল সংকটের মধ্যে কৃষকদের চাহিদা পূরণ করতে পারেনি, অথচ এদের লাইসেন্সেই প্রায় প্রতিদিন হাজার হাজার লিটার তেল বের হয়েছে নারায়ণগঞ্জ ডিপো থেকে, যার কোনো কানাকুড়ি পায়নি তারা। তাদের তথ্য বলছে পুরো তেল সংকটের মধ্যে 2বার পেয়েছেন তেল, তার মধ্যে 9000 লিটার, আরেকবার 4500 লিটার। তাহলে প্রতিদিন তাদের নামে এত হাজার হাজার লিটার তেল কোথায় গেল? সেই প্রশ্ন জানতে আমাদের গন্তব্য নারায়ণগঞ্জ তেলের ডিপোতে। নারায়ণগঞ্জ মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে গেলে গেটেই বাধা। সিকিউরিটি ও আনসার সদস্যরা কোনোভাবেই প্রবেশ করতে দিলেন না। বারবার ফোন করা হলেও ডিপো সুপার জালাল আহমেদ কল রিসিভ করেননি। কয়েক ঘন্টা গেটের বাইরে অপেক্ষা, তপ্ত রোদে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকেও সাক্ষাৎ দিলেন না। অন্যদিকে ভিতর থেকে নজরদারি চলছিল ডিবিসির উপর। কয়েক ঘন্টা পর অবশেষে একটি গোডাউন থেকে বের হতে দেখা যায় ডিপো সুপারকে, কিন্তু নিজের কক্ষে না গিয়ে অন্যদিকে হাঁটা শুরু করেন তিনি। এই জালাল ভাই, এদিকে আসেন। দেশে যখন মহামারী আকারে ধারণ করেছিল তেল সংকট, ঠিক সেই সময়ে এই যে পিছনে ডিপুটি দেখছেন, এই ডিপুর কিছু অসাধু কর্মকর্তারা কারসাজি করে একজনের তেল অন্যজনের নামে ভাগিয়ে নিয়েছে। গাজীপুরের এই ব্যবসায়ের তেল বহন করতেন সুমন নামের এক গাড়ির মালিক। তিনি দাবি করেন 4 বার সরবরাহ করেছেন, অথচ ব্যবসায়ী বলছেন পেয়েছেন মাত্র 2বার। কিন্তু কোনাকে মাল দিছি আমি 2বার 9000, 2বার 4500, ওনার কাছে মাল অস্টেজ গেছে। সরকারি কাগজ এক কথা বলছে, ব্যবসায়ী আরেক কথা। সব মিলিয়ে স্পষ্ট হয়ে উঠেছে তেল সংকটের আড়ালে সক্রিয় ছিল একটি শক্তিশালী সিন্ডিকেট। তবে এমন অনিয়মের বিষয় কিছুই জানেন না মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক। দেশ যখন জ্বালানি সংকটে দিশেহারা ছিল, তখন সিন্ডিকেট করে এভাবে সরকারি সম্পদ কাগজে কলমে উধাও করেছে একটি চক্র। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সর্বসাধারণের। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার। এছাড়া কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সকালে রাজধানীর একটি হোটেলে পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডর ও এডুকেশন এক্সপো অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী আরও বলেন, পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডর চালুর মাধ্যমে 2 দেশের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হয়েছে। এ সময় তিনি পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা অনেক দূর এগিয়ে গেছে বলেও মন্তব্য করেন। শিক্ষা মেলায় পাকিস্তানের 20টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে, যারা আগামী 5 বছর বাংলাদেশ থেকে মেধা তালিকায় উত্তীর্ণ 500 শিক্ষার্থীকে দেশটিতে বিনামূল্যে পড়ার সুযোগ দেবে। আমাদের দেশের সন্তানরা বাইরে গিয়ে উচ্চশিক্ষিত হবে এবং সেখান থেকে আবার দেশে ফিরে আসবে, এসে দেশ সেবায় মানবতার সেবায় কাজ করবে। সেভাবেই আমাদের দেশে উন্নয়ন হবে। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং তার মধ্যে তিনি কারিগরি শিক্ষাকে আরও অধিকতর গুরুত্ব দিচ্ছেন। পশ্চিমবঙ্গে ভোটের পর সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন চলছে সেটি বাংলাদেশে হতে দেয়া হবে না। এমন কোনো ঘটনা ঘটলে প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী। সোমবার দুপুরে সচিবালয়ে BSRF আয়োজিত সংলাপে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ আরও বলেন, বর্তমানে নানা দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে। তারেক রহমান অনেক ভালো কাজ করছেন, তা অনেকের সহ্য হচ্ছে না। তাদের আইনের আওতায় আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি। যারা ক্ষমতায় যেতে পারেনি তারাই সরকারের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী।
বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে, কোনো অন্য ধর্ম অবলম্বিতের উপরে অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। অপহরণ, গুম ও ক্রসফায়ারের নামে বিএনপি ও অঙ্গ সংগঠনের ২,২৭৬ নেতাকর্মীকে হত্যার তদন্ত চেয়ে ফের ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে দলটি। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে এই অভিযোগ দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম খুন মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান। ইলিয়াস আলী সহ ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত গুম হত্যার ঘটনায় এই অভিযোগ দায়ের করা হয়। এর আগে ২০২৫ সালের ৮ই জানুয়ারি একই অভিযোগ দাখিল করে বিএনপি। তবে এতদিন তদন্তের কোনো অগ্রগতি না থাকায় আবারও দল থেকে অভিযোগ দাখিল করা হলো। এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়ে পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ করেছে আপিল বিভাগ। রায়ে আদালত জানায়, জামায়াতের গঠনতন্ত্র সংশোধন বা নিবন্ধনের বিষয়টি নির্বাচন কমিশনের কাছে একটি চলমান প্রক্রিয়া ছিল। চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগেই রিট করা অকালপক্ষ ছিল। রিট করার মতো কোনো আইনি সুযোগ ছিল না পর্যবেক্ষণে জানায় আদালত। ব্যক্তিগত বা রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই রিট করেছেন বলে প্রতীয়মান হয়। হাইকোর্ট বিভাগ জামায়াতের নিবন্ধন বাতিলের রায় দেওয়ার ক্ষেত্রে সঠিক আইনি ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে বলেও আপিল বিভাগের কাছে প্রতীয়মান হয়েছে। গর্ভের সন্তান ছেলে নামে তা প্রকাশ করা যাবে না, এ নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে সোমবার। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যা শিশু হত্যার ঝুঁকি ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। বিচারপতি নাইমা হায়দার ও কাজী জিনাত হকের বেঞ্চ স্বাস্থ্য অধিদপ্তরকে ৬ মাসের মধ্যে একটি কেন্দ্রীয় ডিজিটাল ডেটাবেস তৈরি ও নিয়মিত হালনাগাদ করার নির্দেশ দেয়। রায়ে বলা হয়, নিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরিচালিত অনাগত শিশুর ডায়াগনস্টিক রিপোর্ট সংরক্ষণ ও তদারকির জন্য একটি কেন্দ্রীয় ডেটাবেস থাকা প্রয়োজন। ২০২০ সালের ২৬শে জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইরশাদ হাসান গর্ভের শিশুর পরিচয় প্রকাশ বন্ধে এ রিট আবেদন করেন। মাতৃগর্ভে থাকা শিশু লিঙ্গ পরিচয় অর্থাৎ ছেলে না মেয়ে তার পরিচয় প্রকাশ করা যাবে না। আদালত এই নির্দেশনাকে কন্টিনিউয়াস ম্যান্ডামাস হিসেবে ঘোষণা করে, যেন এই ক্ষেত্রে কোনো ধরনের অভিযোগ থাকলে অথবা সরকার যদি সঠিকভাবে আদালতের নির্দেশনাগুলো পালন না করে, তাহলে আদালত এই বিষয়ে তদারকি করবেন। বাংলাদেশের সঙ্গে এখনও অরক্ষিত থাকা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকার। এজন্য আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে সীমান্তে জমি বুঝিয়ে দেওয়া হবে। হাওড়ার রাজ্যের প্রশাসনিক সচিবালয় নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকে জমি বরাদ্দের বিষয়টি অনুমোদন দেয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। কলকাতার সল্ট লেকে ভারতীয় জাতীয় পার্টি বিজেপির কার্যালয়ে আনুষ্ঠানিকতা শেষে সোমবার দুপুর ১২টার দিকে হাওড়ায় রাজ্য সচিবালয় নবান্নে যান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে সেখানে মন্ত্রিসভার ৫ সদস্য দিলীপ ঘোষ, অগ্নিমিত্র পাল, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া ও নিশীথ প্রামাণিকের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে মুখোমুখি হন গণমাধ্যমের। এ সময় মুখ্যমন্ত্রী জানান, সীমান্ত সুরক্ষায় বিএসএফকে জমি বুঝিয়ে দেবে তার সরকার। এজন্য মুখ্য সচিব এবং ভূমি ও রাজস্ব সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। বাংলাদেশের সঙ্গে অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ইস্যু পশ্চিমবঙ্গের রাজনীতিতে বেশ আলোচিত ও বিতর্কিত, যা এতদিন ঝুলেছিল। সরকার গঠন করে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বিএসএফকে জমি দেওয়ার বিষয়টি অনুমোদন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। শান্তি আলোচনার জন্য ওয়াশিংটনের কাছে তেহরানের দেয়া সর্বশেষ প্রস্তাব নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি। তবে ইরান বলছে তাদের প্রস্তাব বাস্তবসম্মত ও ইতিবাচক। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি চললেও থেমে নেই পাল্টাপাল্টি হুঙ্কার আর হুঁশিয়ারি। এমন পরিস্থিতিতে শান্তি আলোচনায় বসার উদ্যোগ অব্যাহত রয়েছে। মধ্যস্থতার দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তানকে। তবে শর্তের জালে জড়িয়ে যাচ্ছে সবকিছু।
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার জন্য আলোচনার টেবিল তৈরি, তবে যুক্তরাষ্ট্র ও ইরানের শর্ত পাল্টা শর্তে পরিণতি পাচ্ছে না কিছুই। সবশেষ ইরান যে প্রস্তাব দিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তেহরানের প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে নিজেদের দেয়া প্রস্তাবকে বাস্তবসম্মত ও ইতিবাচক বলছে তেহরান। প্রস্তাবে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা এবং পারমাণবিক কর্মসূচি ও এ সংক্রান্ত নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহারের কথা উল্লেখ করা হয়েছে। ইরান উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু অংশের মাত্রা কমিয়ে আনতেও প্রস্তুত রয়েছে। সেই সাথে অবশিষ্ট অংশ তৃতীয় কোনো দেশে স্থানান্তরেরও প্রস্তাব দিয়েছে তারা। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান তার দেশ অবশিষ্ট সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করতে প্রস্তুত। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হুমকি, হুঁশিয়ারি ও সামরিক প্রস্তুতি পরিস্থিতিকে নতুন করে ঠেলে দিচ্ছে অনিশ্চয়তার দিকে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, ম্যাক্সওয়েলদের ছাড়াই বাংলাদেশের বিপক্ষে টি-20 ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। মিচেল মার্শের অধীনে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে 15 সদস্যের দল ঢাকায় আসছে সামনের মাসেই। টাইগারদের বিপক্ষে অজিরা ওয়ানডে সিরিজ খেলবে ঢাকায়, আর টি-20 সিরিজ খেলবে চট্টগ্রামে। বছরে ব্যস্ত সূচি টাইগারদের। পাকিস্তানের পরেই 3 ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসবে মাইটি অজিরা। সে সিরিজের জন্য দলও ঘোষণা করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যে দলের দিকে তাকালে টেস্টের মাঝেই ওয়ানডে টি-20-র জন্য একটু নড়ে চড়ে বসতে হবে লিটন শান্তদের। মিচেল মার্শের নেতৃত্বাধীন দলে আছেন ট্রাভিস হেড, জশ ইংলিশ, টিম ডেভিড, মার্নাস লাবুশেনের মতো তারকারা। দলে অলরাউন্ডার হিসেবে আছেন কুপার কনলি, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডিরা। ব্যাটিংয়ে রয়েছেন ট্রাভিস হেড, ম্যাট র্যানশ, জশ ফিলিপে, জশ ইংলিশ। বোলিংয়ে রয়েছেন নাথান এলিস, স্পেন্সার জনসন, রাইলি মেরেডিথ, জেভিয়ার বাটলেটের মতো পেসাররা। স্পিনার রয়েছেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ও ম্যাথু কুনেমান। গ্লেন ম্যাক্সওয়েলের অনুপস্থিতিতে প্রথমবার দলে ডাক পেয়েছেন জোয়েল ডেভিস। ম্যাক্সওয়েল ছাড়াও স্টিভ স্মিথ, ম্যাট শর্ট, মার্কাস টনিসরা জায়গা পাননি স্কোয়াডে। তারা সবাই খেলবেন মেজর লিগ ক্রিকেটে। দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার লিয়াম স্কট। টি-20 বা ওয়ানডে কোনো সিরিজের স্কোয়াডেই নেই ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। চোট কাটিয়ে ফেরা এই পেস ত্রয়ীকে লাল বলের ব্যস্ত সূচির জন্য রাখা হয়নি দলে। অন্যদিকে আইপিএল শেষ করে দলের সাথে যোগ দিবেন ট্রাভিস হেড, কুপার কনলি ও জেভিয়ার বাটলেট। আগামী 17, 19 ও 21 জুন 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে 9, 11 ও 14 জুন 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। নাইম হামিদ, ডিবিসি নিউজ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।